আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব সাফ ম্যানস আন্ডার 20 নেপাল বাংলাদেশ, এএফসি আন্ডার 20 ওয়েমেন্স বাংলাদেশ এবং থাইল্যান্ডের ম্যাচ নিয়ে। আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ থাকবে যে কন্টেন্টটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ কন্টেন্টটা যখন একটু বড় হয়ে যায় তখন আপনারা কিন্তু আগ্রহ হারায় ফেলেন। তো আমি আশা করব যে আজকের কন্টেন্টটা একটু ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে সাফের ম্যানস যে আন্ডার 20 এটা নিয়ে আলোচনা করি। বাংলাদেশ নেপালকে 1-0 গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। অভিনন্দন বাংলাদেশ আন্ডার 20 যুব দলকে। বাংলাদেশের যুব দল গতবার যে ধরনের ফুটবলটা খেলছিল এইবারও ঠিক একই রকম ফুটবল খেলতে দেখা গেল। সেই ডিফেন্স থেকে লং পাসে বল থ্রো করা দুটা উইংয়ে এবং সেই উইঙ্গাররা সেই বলটা নিয়ে ডি বক্সের মধ্যে ক্রস ফেলা। এই ফরমেশনটা আমরা গতবারও দেখছি এবং ঠিক একই ফরমেশনে এইবারও খেলতেছি। এর বাইরে আমি আর অন্য কোনো কিছু দেখি নাই। তো আমার মতে আপাতত যতটুকু বুঝলাম এইটাই আমাদের যুবাদের এবারের ফরমেশন। আর আমি তো আমার এর আগের কন্টেন্টে আমি বলে দিয়েছিলাম সাফ এমন কোনো টুর্নামেন্ট না যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমি বলেছিলাম যে এবারের যে চ্যাম্পিয়নশিপটা আছে এই চ্যাম্পিয়নশিপে সবার চোখ রাখার একটাই কারণ, সেটা হচ্ছে বেশ কিছু অরিজিন প্লেয়ার এইবারের সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ডেবু হওয়ার কথা। আর এই প্লেয়ারদের দিকেই সবার দৃষ্টি ছিল যে এই প্লেয়ারগুলো ইন ফিউচার বাংলাদেশকে কতটুকু সার্ভিস দিবে। বাংলাদেশের ফুটবল ভক্তদের ফোকাসটা বলতে পারেন যে ওই জায়গাটাতেই ছিল। রোনান সোলেমান তার যোগ্যতার প্রমাণ সে যথাযথভাবে দিয়ে গেছে। ইব্রাহিম নেওয়াজ তাকে মোটেও পর্যাপ্ত গেম টাইম দেওয়া হয় নাই, বলতে পারেন এটা চরম অন্যায়। এবং ডেকলান সোলেমানের কথা বলতে পারেন অনেকটা চাপের মধ্যে পড়েই টিম ম্যানেজমেন্ট, কোচিং প্যানেল তারা বাধ্য হয়ে নেপাল বাংলাদেশ ম্যাচের দিন 86 মিনিটের সময় ডেকলান সোলেমানকে নামাতে বাধ্য হয়। একটা অরিজিন প্লেয়ারকে কোচের কথা বলেন বা ম্যানেজমেন্টের কথা বলেন, তারা মাঠে নামানোর এমন সময় বেছে নেয় সেই প্লেয়ার তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে যাতে মাঠে নেমে কোনো কিছু করতে না পারে। কারণ যেই সময়টা তাকে দেয়া হয় সেই সময় সে 2-3 টাচের বেশি সময়ই পায় না, 2-3 বল টাচ করার সুযোগ পায়। এই সময় সে কি যোগ্যতা প্রমাণ করবে? এই কোচ, সহকারী কোচ, ম্যানেজমেন্ট এরা কিন্তু সত্যি কথা বলতে কি জাতির সাথে প্রতারণা করতেছে। এদের সাথে আসলে কি করা উচিত মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ডেকলান সোলেমানকে যখন মাঠে নামানো হয় তখন মাত্র 4 মিনিট সময় বাকি আছে মূল টাইমের। 90 মিনিটের খেলা, সেই জায়গায় তাকে 86 মিনিটের সময় মাঠে নামানো হয়েছে এবং অ্যাডেড টাইম পাওয়া গেছে আরো 6 মিনিট। এই 10টা মিনিটের মধ্যে সেই যে 2টা অ্যাসিস্ট করছে, চোখে আঙ্গুল দিয়ে কোচ ম্যানেজমেন্ট এদেরকে বুঝাই দিচ্ছে যে দেখ বেটা আমি কে। আমাদের যে 2টা উইঙ্গার আছে, আমাদের যে মাঝমাঠ আছে, এরা 90 মিনিটের মধ্যে এইরকম একটা অ্যাসিস্ট করতে পারে, অথচ সে 10 মিনিটের মধ্যে যে 2টা অ্যাসিস্ট করে দিছে যেটা মানে অবিশ্বাস্য এক কথায়। বাংলাদেশের যে ফুটবলটা আছে এটা ডোবানোর জন্য বেশ কিছু কারিগর বাংলাদেশ ফুটবল ফেডারেশনেই বসে আছে। সবার আগে এদেরকে সরাইতে হবে, তা না হলে বাংলাদেশের ফুটবলের উন্নতি জীবনেও হবে না। এবার মেয়েদেরকে নিয়ে একটু আলোচনা করা যাক। এএফসি আন্ডার 20 উইমেন্স ফুটবল মূল পর্বে যে বাংলাদেশ দলটা খেলতেছে, গ্রুপ এতে আছে আমাদের মেয়েরা এবং এই গ্রুপে তারা 1 এপ্রিল তাদের প্রথম খেলা থাইল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিক। এই খেলায় বাংলাদেশ 3-2 গোলে পরাজিত হয়ে যায়। প্রথমার্ধে 2-0 গোলে আগায় থাকার পরেও দ্বিতীয়ার্ধে 2টা পেনাল্টি কনসিড করে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় এবং তারপরে আর বাংলাদেশ দল ম্যাচে ফিরে আসতে পারেনি। আজকে এই প্রথমবারের মতো আমি বাটলারকে নিয়ে কিছু সমালোচনা করব, কারণ কোনো মানুষই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে না। পয়েন্ট নাম্বার 1, আমাদের জাতীয় নারী ফুটবল দলের যে ক্যাপ্টেন আছে আফিদা খন্দকার, আফিদা খন্দকার এই দলে থাকা সত্ত্বেও অর্পিতা বিশ্বাসকে কেন ক্যাপ্টেন বানানো হলো? অর্পিতা বিশ্বাস তো আন্ডার 17 দলের একটা প্লেয়ার, তার ভেতরে পিটার বাটলার এমন কি দেখছে যে তাকে আন্ডার 20 দলে আইনা ক্যাপ্টেন বানাই দিতে হবে এবং 90 মিনিট খেলাইতে হবে? নাম্বার 2, স্বপ্না এবং মুনকির যে মাঝ মাঠের একটা কম্বিনেশন আছে, যেমন আমাদের ন্যাশনাল টিমে মারিয়া এবং মনিকার যে কম্বিনেশন, ঠিক একই রকম কম্বিনেশন হচ্ছে মুনকি এবং স্বপ্নার। সেই জায়গায় আপনি মুনকিকে ড্রপ করে রাখলেন, স্বপ্নাকে মাঠে নামাইছেন, তাও 25 মিনিটের মাথায় স্বপ্নাকে আবার আপনি তুলে ফেলছেন এবং সেই জায়গায় আপনি নামাইছেন কাকে? একটা ডিফেন্ডারকে নামাইছেন, পূজা দাস। আপনি আসলে কি করতে চাইছেন এটা কিছুই বুঝলাম না। মাঝ মাঠের প্লেয়ারকে তুলে নিয়ে আপনি একজন ডিফেন্ডারকে মাঠে নামাই দিলেন। সেকেন্ড হাফে আপনি কি করলেন? সুরমা জান্নাত ভালো খেলতেছিল, আপনি সুরমা জান্নাতকে তুলে নিলেন, সেই জায়গায় নবীরনকে নামাইলেন। নবীরন যদিও আমি মনে করি যে প্রথম থেকেই খেলা উচিত ছিল দলে, কিন্তু তাকে নামাননি আপনি,
যাই হোক, পরবর্তীতে আপনি মাঠে নামাইছেন, কিন্তু আপনার রিপ্লেসমেন্ট দরকার ছিল অর্পিতাকে। সেই জায়গায় আপনি অর্পিতাকে মাঠে রেখে দিয়ে আপনি তুলে নিলেন কারে? সুরমা জান্নাতকে। অর্পিতাকে তো আমি মাঠে কোথাও খুঁজে পাইনি, সত্যি কথা যেটা বলতে। আমি সব প্লেয়ারকে দেখছি, কম বেশি তাদের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু ওকে তো আমি কোথাও খুঁজে পাইনি। এরপরে আমি আফরিনের ব্যাপারে একটু কথা বলি। একেবারে নতুন প্লেয়ার, তার ডেবু হয়েছে এবার। তো আফরিনকে আপনি লেফট ব্যাক পজিশনে খেলাইছেন। প্রথমার্ধে আমি সম্পূর্ণ খেলাটাই দেখছি, এবং প্রথমার্ধের মানে 45 মিনিটের মধ্যে আমি দেখছি আফরিন 6 বার ফাউল করছে। একটা প্লেয়ার তার লেফট ব্যাক পজিশনে 6 বার তার অ্যাটাকিং ফরওয়ার্ডকে ফাউল করে আটকাইছে। এবং আমি এইটাই চিন্তা করতেছিলাম যে ভাই, এই মেয়েটা কোনো একটা দুর্ঘটনা ঘটানোর আগে একে রিপ্লেস করে ফেলো, কিন্তু দেখা গেছে সেকেন্ড হাফেও তাকে রিপ্লেস করা হয়নি, এবং তার খেসারত বাংলাদেশকে দিতে হলো। আফরিন প্রথম পেনাল্টিটা কিন্তু আফরিনের ভুলে হয়েছে। সে যে চার্জ করে, সেই চার্জটা হচ্ছে একেবারে ফাইনাল চার্জ। তো এইটা যদি 6টা ফাউল সে যদি প্রথম 45 মিনিটের মধ্যে আমি গুনে বের করতে পারছি, তাহলে মাঠের মধ্যে কি কোচ এই জিনিসটা নোটিশ করে নাই? তারপরেও কেন তারা মাঠে রাখলো? পিটার বাটলারকে অন্তত পক্ষে একটা জিনিস মনে রাখতে হবে যে এই জায়গাটায়, এটা হচ্ছে মূল পর্বের খেলা, এটা এক্সপেরিমেন্ট করার কোনো জায়গা না। কেউ কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে না। একজনকে দলের দায়িত্ব দেয়া হয়েছে, তার মানে এই না যে তার কাছে কোনো ব্যাখ্যা চাওয়া যাবে না। আপনি একটা সেটেল টিমকে হযবরল করে দিলেন, আর আপনার কাছে ব্যাখ্যা চাওয়া যাবে না, এটা তো হতে পারে না। আমার এই কন্টেন্টটা দেখার পরে যদি কারো মনে হয়ে থাকে যে আমি যে কথাগুলো বললাম এগুলো সব ভিত্তিহীন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন কি কারণে এই কথাগুলো ভিত্তিহীন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ম্যাচের আপডেটগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।